দর্শক RRM স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। দিনের আলোচিত বিষয়গুলো নিয়েই এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলতে চাই জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সর্বদলীয় বৈঠক হলো সেই বৈঠক নিয়ে। আজকের বিষয় যদি আমরা বলি সেটি বলা যায় এভাবে, শুধু সর্বদলীয় বৈঠকে বিভক্তি কি কাটলো এমন একটি প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে চাই। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুজন অতিথি। একজন প্রথমে পরিচয় করে দিচ্ছি, জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও জুমে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট আলী নাসের খান, কেন্দ্রীয় সংগঠক ও সদস্য, জাতীয় নাগরিক কমিটি। জনাব আলী নাসের খান, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন আশা করি, আমাদের সঙ্গেই থাকবেন। প্রথমেই জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে যদি জানতে চাই যে সর্বদলীয় যে বৈঠক হলো, যেটি আমরা বিষয় ঠিক করেছি, সর্বদলীয় বৈঠকে বিভক্তি কাটলো কিনা আপনার কাছে কি মনে হচ্ছে এক বাক্যে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচক সিপিবির সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা জনাব প্রিন্স এবং দর্শক যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। এখানে বিভক্তির প্রশ্নটা আসছে কেন, এটা হলো আমার কাছে জিজ্ঞাসা। কারণ এখনো পর্যন্ত আমরা মনে করি যে বিভক্তি স্বৈরাচারকে, ফ্যাসিবাদকে লাভবান করবে। আর বর্তমান সরকার ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান 5.5 মাস আগে সংগঠিত হয়েছিল, তারই এটা স্মৃতিচিহ্ন। প্রতিটি রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করেছে এবং এই গণঅভ্যুত্থান স্পিরিটকে তারা ধারণ করেছে। তবে আমার কাছে মনে হয়েছে যে কোনো বিষয়, আমাদের অনেক প্রবাদের মধ্যে একটি আছে, সময় 1 ফোর, অসময়ে 10 ফোর। তো এই জিনিসগুলো যারা যে জায়গায় অবস্থান করছেন তারা যদি সহজভাবে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হবে। আর ঐক্যের কথা যখন সামনে নিয়ে আসলেন তখন এই কথা আমাদের বলতে হবে যে আমরা যা অর্জন করেছি তা ধরে রাখতে হলে পরে ঐক্যমত ছাড়া বিকল্প নেই। শুধু ঐক্যমত না, আগামী দিনের কাজকামগুলো একটু স্পষ্ট হতে হবে। আগামী দিনে আমরা কোন রাস্তায় কিভাবে হাঁটবো সেটাও যেসব রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ আছে এগুলো করতে হবে। শুধু ঘোষণা বা রাজনৈতিক কোনো বিষয় এগুলো শুধু আলোচনা করব, আর শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বাংলাদেশে রাজনীতি যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে আমরা মনে করি মানুষ যদি কষ্টে থাকে, মানুষ যদি বিপন্নপন্ন হয়, মানুষ যদি আতঙ্কিত হয়, সেই অর্জনগুলো আসলে কতখানি ধরে রাখতে পারবে, তখন অর্জনের ব্যাপারে একটা প্রশ্ন দেখা দেবে। সেই জন্য শুধু ঘোষণা, শুধু রাজনীতি, মানুষই তো যখন এই যে বিভিন্ন জায়গায় ভ্যাট, ট্যাক্স এটা ওটা বেড়ে যাচ্ছে, সেগুলো তো আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে না। হঠাৎ করে আমরা ঘোষণাপত্র নিয়ে আলোচনা কেন? না, পত্রিকায় দেখছি। জি জি। তো ওর দায়িত্ব আমাকে নিতে হচ্ছে, জবাব তো আমাকে দিতে হচ্ছে। কারণ এই সরকারের তো রাজনৈতিক যে সিঁড়ি, যে পিলার, সেগুলো রাজনৈতিক দল। তো সেই জিনিসগুলো আলোচনাটা সামগ্রিক হতে হবে। আমি আপনার কাছে ফিরবো, জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যদি জানতে চাই সামগ্রিকভাবে আজকের এই বৈঠকটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, ধন্যবাদ আপনাকে। যে আমি খুব দুদু ভাইকে ধন্যবাদ, বিএনপি নেতা এবং সাবেক ছাত্র নেতা, এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে যদি এটা বলি যে আমাদের একটা সরকার, আমাদের সবার সমর্থিত সরকার, তা তিনি নিশ্চয়ই গুরুত্ব অনুধাবন করে সর্বদলীয় বৈঠক তো যে কোনো সময় ডাকতে পারেন। এখন সর্বদলীয় বৈঠক ডাকতে গেলে তো তার কতগুলো প্রক্রিয়া আছে, এবং সর্বদলীয় বৈঠক কি, লক্ষ্য কি, এটা তো সুনির্দিষ্ট করতে হবে। কারণ একটা লক্ষ্য অর্জনের জন্য করতে হবে, কিন্তু খালি দেখানোর জন্য একটা ছবি প্রকাশিত হলো সেটা তো না। তা আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন তাহলে দেখেন, ঠিক যে সময় কথা বলছি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে 3রা জানুয়ারি সমাবেশ করে বলেছিলাম 15 তারিখের মধ্যে একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা চাই। একই সাথে আমরা জানতে চাই আপনি সুনির্দিষ্ট সংস্কারের ওই নির্বাচন ঘোষণার আগেই কি কি পদক্ষেপ নিতে চান বা নির্বাচনের সময়। তো ওনারা তো এটা করলেন না। আচ্ছা, ছাত্র এক অংশ, ছাত্র বলতে ছাত্রদের এক অংশ, কিন্তু সব ছাত্র না, কারণ ছাত্র তো সব ছাত্র সংগঠন তো ছাত্র, তারই পার্ট একটা বৈষম্য বিরোধী অংশ। কারণ বৈষম্য বিরোধী এখন কিন্তু কোনো কোঅর্ডিনেটিং ফোরাম না, কারণ আগে সব দল মিলে ছিল, যার যার কাজে চলে গেছে। ওনারা একটা অংশ, কেউ নামটা ওইটা রেখেছেন।
তাদেরও একটা বক্তব্য ছিল। তো ঠিক আছে, তা আপনি তো কিছু করলে তো সুনির্দিষ্ট করবেন। আমি তো আশা করেছিলাম যে এখন জিনিসপত্রের দামের যে ভয়াবহ অবস্থা, ভ্যাট প্রায় শতাধিক বাড়াইতে হলো, শোনা যায় ওয়ার্ল্ড ব্যাংকের চাপে। এবং এইটাই মনটা খারাপ হয় আরো কি কারণে জানেন, যে একাধিক উপদেষ্টা বলতেছে তাতে নাকি মানুষের কোনো কষ্ট হবে না। 12,000 কোটি টাকা পকেট থেকে তুলবেন, তাও আপনি যদি রাজস্ব ঘাটতির একটা বড় অংশ এখান থেকে আসবে, সেটা তো পরের প্রশ্ন। আমি বলছি যে প্রথমে আপনি তো রসিকতাও করতেন, তাহলে এর কি করা যায় আপনি বলেন। তো 12,500 কোটি টাকা, এখন আমার ধারণা, এটা আমার বললে একটু খারাপ শোনাবে, তো দুবে আমার সিনিয়র, উনি যদি বলে উনি পকেটে করে নিয়ে আসছে, আমার মনে হয় উনি খারাপ বলবেন না। উনি যদি বলে 12,000 কোটি টাকা তুমি ওর কাছ থেকে আদায় করে নাও বাবা, তাইলে তো হয়ে যায়। কথার কথা বলছি, তো আমি আর গেলাম না। তারপর ধরনের আদিবাসীদের উপর হামলা হলো, আজকে জলকামান। দরকার হলে এইটা, কারণ এইটা কিন্তু একটা সংকট তৈরি করবে। এই ধরনের বিষয় হলে ভালো হইতো, ঠিক আছে। তারপর একটা বিষয় ওনারা ডাকতে চান, কিন্তু আমরা খুব ক্ষোভ এবং দুঃখের সাথে বলছি, আপনি দেখবেন যে আমাদের দল আজকে এই প্রোগ্রামের দাওয়াত পেল না। অংশ নেওয়ার তো পরের প্রশ্ন, আমরা তো নিতেই চাই, কিন্তু নেব কিভাবে আপনাকে বলছি। আমার কাছে SMS আসলো 1:29 মিনিটে, কাকতালীয় ভাবে তখন আমি জিনিসটা দেখলাম, কিন্তু আমি তো মোবাইলটা আধা ঘন্টা পরেও দেখতে পারতাম। জি জি জি। এরপরও দেখলাম কি জানেন, ওইখানে বলা আছে সালাম দিয়ে যেটা বলা, আগামীকাল সভা। আমি একটু ঘাবড়াই গেলাম, আগামীকাল। তারপর দেখলাম লিখছে 4টায় অমুক জায়গায় হবে, এবং আপনি এই যে ঘোষণাপত্রটা এখন পাঠানো হলো, খসড়া পাঠানো হলো, এই ব্যাপারে পর্যালোচনা করে একজন প্রতিনিধি তার সুচিন্তিত মতামত দেবেন। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এটা কবে, আগামীকাল না আজকেই। তখন আমি সাথে সাথে বললাম যে ভাই, আজকে করতে গেলে আমার তো দল আছে, আমার বাম জোট আছে, আন্দোলনকারী রাজনৈতিক দল অন্যদের আছে। আমি মাত্র 4টায় মিটিং, আপনি 1.5 ঘন্টা আগে দিলেন, প্রস্তুতির ব্যাপার আছে, 2.5 ঘন্টা আগে এটা আজকে এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আমি দেখলাম যে আসলেই যদি যতটুকু টেলিভিশনে দেখলাম কি মিটিং হয়েছে, আপনারা জানেন একসাথে হয়তো বৈঠক হয়েছে। তার মানে একটা সরকার, আপনি জনগণেরও সুবিধা দিতে পারলো না, ভ্যাট বাড়াইতে হলো, এখানে আদিবাসীদের উপর হামলা হচ্ছে পুলিশের সামনে থেকে, তাও করলো না। আজকে আবার জলকামান মারলো, আর একটা মিটিং এর আয়োজন তো করতে পারলো না। কিন্তু পূর্ণাঙ্গ মিটিং, দুঃখের কথা, কারণ এটা তো ভালো খবর না। আমরা আরো আলোচনা করব। আমরা অ্যাডভোকেট নাসির আলী আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার কাছে জানতে চাই যে আজকের যে বৈঠক, এটি নিয়ে আসলে আপনাদের ভাবনা কি, আপনারা কিভাবে পর্যবেক্ষণ করছেন? আচ্ছা দেখুন, আমার মনে হয়েছে যে সরকারের একটা নেতৃত্ব শূন্যতায় ভুগছে। আমরা যখন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, বা যে আজকের সভা খুব তড়িঘড়ি করে ডাকা, আমরা গণমাধ্যমের তরফ থেকে জানতে পেরেছি গতকাল রাতে ইনভিটেশনটি পাঠানো হয়েছে। এটি সত্য যে প্রক্রিয়া মেনটেন করে একটি ঐক্যের দিকে যেতে হয়, বা এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে যে ধরনের প্রিকশন গুলো নিতে হয়, এটি স্পষ্ট যে সে ধরনের প্রিকশন গুলো নেওয়া হয়নি। এবং এই ক্ষেত্রে আন্তরিকতা বলবো না, যে কোঅর্ডিনেশনের ঘাটতি, এটি সুস্পষ্ট। তো জুলাই প্রোক্লামেশনের ব্যাপারে যদি বলতে হয়, এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি বা অপরাপর ছাত্র সংগঠন বা যারা অভ্যুত্থানকে ওন করে, সর্বাংশে আসলে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তি এই গণ অভ্যুত্থানকে ওন করে। তো 31 ডিসেম্বরে সেই ডাকটি ছিল তেমনি। এটির জরুরতের ব্যাপারে কোনো ধরনের কোনো তরফ থেকে দ্বিমত নেই, কিন্তু ওভারঅল প্রক্রিয়ার ক্ষেত্রে একটু মনে হয় যে কোঅর্ডিনেশন অস্পষ্ট। আমরা 31 তারিখের কথাও বলবো, তার আগে রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে এটি নিয়ে আলাপ আলোচনা দরকার ছিল, সেটির অবশ্যই স্পষ্টতা ঘাটতি ছিল। কিন্তু আমরা আবারও বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের যে প্রোক্লামেশন, এটির ব্যাপারে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এটি আদায় করবার জন্য আমাদের যে ধরনের রাজনৈতিক কর্মসূচি দিতে হয়, এবং অপরাপর রাজনৈতিক সংগঠন এবং যারা অংশীজন আছে তাদের সাথে আমাদের আলোচনায় বসতে হয়। আমরা সব ধরনের এঙ্গেজমেন্টের জন্য প্রস্তুত রয়েছি, এবং আমরা বিশ্বাস করি যে 2000-এর বেশি আমাদের শহীদরা আত্মত্যাগ করেছেন, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, গণমানুষের এই যে আকণ্ঠ সমর্থন এবং এই যে আত্মত্যাগ, সেটিকে বাঁচিয়ে রাখবার জন্য, নতুন বাংলাদেশকে গড়বার জন্য এই ঘোষণাপত্রের বিকল্প নেই। আমরা বিশ্বাস করি এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের মধ্য দিয়ে এবং পরবর্তী সময়ে গণপরিষদের মধ্য দিয়ে যে নতুন সংবিধান আসবে, তার প্রস্তাবনায় এটি জোর দেওয়া থাকবে। এবং এরই প্রেক্ষিতে আমরা যেটি বলছি যে আমাদের উপনিবেশ বিরোধী যে আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ সহ ইতিহাসের প্রত্যেকটি বাঁক টাচ করে 2024-এর স্বীকৃতি, এবং এর মধ্য দিয়ে যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, এর প্রতিফলনে ঘোষণাপত্রে থাকবে। এবং এই ঘোষণাপত্র আমরা মনে করছি যে একটি আপনাদের পথপ্রদর্শক রূপে আমাদের ভবিষ্যতে বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম সহ আমাদের অভিজ্ঞ হয়েছে, এবং রাজনৈতিক পরিমণ্ডলে এবং সর্বোপরি এদেশের মানুষকে দারুণভাবে উজ্জীবিত করে।
আমরা ফিরবো আপনার কাছে আবারও। অ্যাডভোকেট আলী নাসের খান, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে জানতে চাই যে বিএনপির তরফ থেকে আমরা জনাব সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, আমরা তার কথায় তিনটি বিষয় খুব স্পষ্ট দেখতে পেয়েছি, রাজনৈতিক, ঐতিহাসিক এবং আইনি গুরুত্ব কি এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, যে 5 মাস পরে কেন প্রয়োজন হলো যে এই ধরনের প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা, সেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এই বিষয়টা আসলে যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। না, প্রশ্ন তোলার ব্যাপার না। যে কোনো ঘোষণার আগে অংশীজনদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে যে কোনো পেপারস রেডি হতে পারে। রহিম হোসেন প্লিজ বলছিলেন যে উনি কিছুক্ষণ আজকেই এই ঘোষণাপত্রটা একটা খসড়া পেয়েছেন। আমরা বিএনপি মহাসচিবের কাছ থেকেও জেনেছি যে গতকাল ওনারা এরকম একটা খসড়া পেয়েছেন, দুদিন আগে। খসড়া পেয়েই তো সেটা নিয়ে আলোচনা করা আসলে যায় কিনা? হ্যাঁ, তো মানে বিষয়টি আমরা সুসংগঠিত যদি প্রক্রিয়াটা হয়, তো এটা 2 দিন সময় বা 3 দিন সময় হাতে নিয়ে করতে পারে, আচ্ছা না? তো সেটা আরো বেশি গুছানো হয়। আমরা তো ঘোষণার বাইরে না, কিন্তু ঘোষণাটা রাষ্ট্রীয় ব্যাপার আছে, আইনগত ব্যাপার আছে, বা অন্যান্য বিষয়গুলো ব্যাপার আছে। সেগুলো আমরা যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে যারা এই সরকারকে বলা যায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা করেছে, এই সরকারের শুধু কিন্তু আমরা সমর্থক না, এই দায়ভার একটা অংশীজন। এই সরকারের সাফল্য ব্যর্থতা আমাদের সবকিছুই বর্তায়। তো স্বাভাবিক কারণে যে কোনো পেপার সরকারের নামে গেলেও এটা রাজনৈতিক দলগুলোরই একটা ঘোষণা। তো সেই জন্য আমাদের যে সালাউদ্দিন সাহেব ওখানে গিয়েছিলেন, তিনি এই প্রশ্নটা করতেই পারেন, বা অন্যান্য রাজনৈতিক দলও করতে পারে। তো করার আগে যদি সরকারই এটা মীমাংসা করে ফেলতো, তাহলে প্রশ্নই তোলা, তাহলে প্রশ্নই থাকে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই গণঅভ্যুত্থান নিয়ে কারোর কোনো বিতর্ক নয়। সালাউদ্দিন সাহেব স্পষ্ট বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যাতে কোনো ফাটল না দাঁড়ে। সেই জন্যে আমার কাছে ধারণা যে যার অবস্থান থেকে এই ফ্যাসিবাদ প্রশ্নে কোনো আপোষ করবে না। অর্থাৎ এই গণঅভ্যুত্থানের যে অসংখ্য শহীদ, 1000-এর 2000-এর উপরে, এবং এই 1 মাসের ঘটনা না, কিন্তু এই 1 মাসে আমরা 2000-এর উপরে 16 বছরের এমন কোন রাজনৈতিক দল নাই যাদের 1-1 শহীদ হয় নাই, বা হাজার হাজার, তারপরে গুম হয়েছে, তারপরে নিখোঁজ হয়ে গেছে, আর মামলাই তো মানে 60 লক্ষ আসামি, আর মামলা হচ্ছে 2.5 লক্ষ। তো এই বিষয়গুলো খুব ছোট না, ইতিহাসের প্রেক্ষাপটে 51 থেকে 53 বছরের মধ্যে একটা বড় ধরনের ঘটনা। সেই বড় ধরনের ঘটনার প্রেক্ষাপট হচ্ছে জুলাইয়ের এবং আগস্টের গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানের বিষয়টি যৌক্তিকভাবে সামনে আসা উচিত। তবে আমার কাছে কেন জানি পদ্ধতিতে আসলে সেটিও নিয়ে প্রশ্ন। না, এটা তো একেবারে মানে সবাই তো একটা দল করে অথবা জোটে আছে না, তো তার সহযোগীরা আছে, হ্যাঁ, সবার সঙ্গে একটু আলাপ আলোচনার ব্যাপার আছে। তারপরে সেখানে গিয়ে কি কথাটা হবে, সেই পেপারসগুলো একেবারে সে বাংলা ভাষায় আছে না, ওর ছড়ি তোর বিয়ে, এই টাইপের ঘটনা তো হওয়া উচিত না আমার বিবেচনায়। তো যাই হোক, আমরা অপেক্ষা করব। তবে এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য আমাদের না যাওয়া উচিত যেটা দূরত্ব তৈরি হয়, ঐক্যে কোনো রকম মানে চির ধরে অথবা বাধাগ্রস্ত হয়। এটা জাতির জন্য আগামী দিনে পথ চলার জন্য ভালো কিছু হবে না। আমরা যতটুকু জানতে পেরেছি জনাব রহিম হোসেন প্রিন্স, যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, তিনি একটি প্রশ্ন তুলেছেন যে প্রোক্লেমেশন না ডিক্লারেশন, আসলে এটা কি হবে? আপনি এই বিষয়ে যদি আপনি বলতেন। আমি ওই জায়গায় যাওয়ার আগে একটু বলি, যেহেতু আপনি ঘোষণাপত্র এটা নিয়েই কথা তুলেছেন, আসলে এটা কারা করছে? আমি ওই শব্দ যাওয়ার আগে বলি, এটা কি এখনকার সরকারের তৈরি করা নাকি অন্য কারোর তৈরি করা? তা আমি সহজে উত্তর দিই। এই যে কাগজটা, যেটা আমার কাছে আজকে বললাম দুপুরে পাঠিয়েছে, তাতে কিন্তু কোনো নাম টাম নাই, কিছু নাই, দুইটাই সাধারণ জায়গা। এটা কে পাঠিয়েছে আমি দিলেও কেউ কিন্তু বিশ্বাসযোগ্য হবে না। আমি পেয়েছি, কেউ যদি অস্বীকার করে বলারও থাকবে না। হয়তো আজকে যদি ওখানে পাঠ হয়ে থাকে তাহলে এটা ব্যাপার। তাহলে সরকার যদি তৈরি করে,
তাহলে তো সরকার তো ক্ষমতা নেওয়ার পরেই এখনকার একটা কথা বলবে, এই না? আচ্ছা, সরকারের বাইরে তাইলে হয়টা কি? আপনি যদি যেমন ধরেন আমরা এই যে 80 দশক 90 দশক ছাত্র আন্দোলন 3 জোটের রূপরেখা আচরণ যেগুলো করা হয়েছিল, বা আপনি মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে যে আন্দোলনের শুরুতে কতগুলো বক্তব্য, সেটাই তো আমার ঘোষণাপত্র যে আমি এই কারণে এটা যাচ্ছি এবং ক্ষমতার যাওয়ার পরে এটা করব। তাইলে আপনি তো এটা এখনো তো অস্পষ্ট যে এটা কি সরকারের না অন্য কারণ তৈরি করা। তাই না হলে তো আমরাও যদি আগামীতেও মত দেওয়ার সুযোগ তারা চান, আমরা তো মত দিতে পারবো না। এটি একটা। আর ওটা তো খুবই কারেক্টলি বলা হয়েছে যেটা কি চাচ্ছে, চাওয়াটা তো খুবই, চাওয়াটা তো কোনো স্পষ্ট না। আপনি নিশ্চয়ই, যেটা আমরা আজকে দেখলাম, আপনি পড়ে দেখবেন যে সেইখানে যেভাবে কথা বলা হচ্ছে সেটা তো একটা বড় প্রশ্নই থেকে যায় যে এটা কোন, মানে জিনিসটা কিসের চাওয়া। যেমন ওইখানে শেষে এসে বলা হচ্ছে যে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, নূর সাহেব ক্ষমতায় আসবেন এবং এতে কার্যকারী হবেন। তাহলে আপনি এবার যদি কেউ প্রশ্ন তোলে যে, আচ্ছা ওই প্রশ্ন তোলার আগে আমি অন্য কথা বলি যে তাহলে আপনি এটা আগে বললে তো বলতে হবে আন্দোলনকারী সবার কথা। তা ধরুন ছাত্ররা যারা রাজনীতি করে না, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা হয়তো মুগ্ধ পানি খাওয়া দেখে সে রাস্তায় নেমেছে। আমাদের অনেকেই সম্পৃক্ত হয়েছে, বলছি সম্পৃক্ত ওই সময় হয়েছে, কিন্তু আমরা যারা যদি বলেন একেবারে স্ট্রাইকিং ফোর্স হিসাবে 14 সালে যখন নির্বাচন তারা করবে, ওইটাকে বিরোধিতা করার মধ্য দিয়ে রাজপথে যে সক্রিয়, মানে বিরোধিতার তো শুরু চলো এই জায়গায় এক যুগ সময় ধরে, মানে আমি বলি যে বড় সূচনা যেটা করলাম। আবার কেউ কেউ বলতে পারে আরো পেছন থেকে। তাহলে তো আপনি এই সবটাকে, কারণ আমার আন্দোলনে তো আপনি কাউকে বাদ দিতে পারবেন না, পারবেন? তাহলে এইটা তো একটা কি এত সহজ জিনিস? আপনি ঘটনায় যে উনি বললেন কি সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, যার জন্য আমি দেখলাম কোন দলের একজন নেতা বলছেন 5.5 মাস পরে কি এইটা কতটুকু বলেছে, কারেক্টলি বলেছে, আমি খুবই কারেক্টলি মনে করি। তাহলে এই সব বিবেচনা করে আগে আপনার ডিসিশনটা আপনি কি করবেন, আপনি কোন ধরনের ঘোষণা এটা করবেন। সুতরাং ওই যে কথা বলছেন কারেক্টলি বলেছেন, এবং যাদের কথা বললেন আমি যতদূর জেনেছি, আমরা যেমন ধরেন এই যে যা না যাওয়ার আগে আমরা তো আমাদের বিভিন্ন আন্দোলনের বন্ধুদের সাথে কথা বলেছি, আমি তো শুনেছি ওনারা আমাকে বলেছেন, ফোন করে বলেছেন যে আমরা দলীয় এই যে জোটগতভাবে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি না, আমাদের একজন যাবে, তিনি যে বলে আসবেন যে প্রক্রিয়াগুলো না, যে খালি অংশ নেওয়ার জন্য যাবেন না, তিনি যে বলবেন যে প্রক্রিয়া করছেন সবাইকে বলেন এটা ঠিক হচ্ছে না, এবং এই আলোচনায় তিনি পার্ট নেবেন না। সুতরাং যেভাবে অনেক সময় টেলিভিশনে প্রচার হচ্ছে, তাহলে আমি যদি শুনে থাকি তাহলে কোনটা কারেক্ট এটাও জানতে চাই। অনেকে গেছেন কিন্তু কতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য, এইটার পার্ট নেওয়ার জন্য কিন্তু যান নাই। তার মানে এইরকম একটা আগোছালো অবস্থার মধ্যে হচ্ছে। তার মানে কি বলা যায় এখনো যে ঐক্য তৈরি হয়নি? না, ঐক্যের না। আমি এবার ঘোষণাপত্র নিয়ে না, অফকোর্স আমি তো তাই দেখি হয়নি তো, কারণ আপনাকে তো সুনির্দিষ্ট করতে হবে। আচ্ছা এমন কি ধরে নেন আপনি যেহেতু দেরি করে করলেন, আপনাকে এখন যে একটা বড় বিতর্ক, আপনি এটা গণঅভ্যুত্থান না বিপ্লব, কথার কথা, এটার কারা দায় পালন করতেছে, তা আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এইগুলো তো আপনি বাদ দিয়ে যাবেন না। যেমন আমি এখানে সূচনাই দেখলাম যে একেবারে ঔপনিবেশিক আসন থেকে স্বাধীনতা অর্জন 47 দিয়ে শুরু হয়েছে, তো এটাই তো একটা বড় বিতর্ক। এখানে মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধ শব্দটাই নাই, মানে বোঝার জন্য বলতেছি। হ্যাঁ, আর এই যে দুইটা ঘটনাই বলছে যে সমস্ত প্রক্রিয়ার ঘটনাই যেন 72 সাল এবং 1/11, তার মানে আর কিছুই যেন নাই। তাহলে আমি বলছি জিনিসটা তো সহজ জিনিস না। তবে আমি ধন্যবাদ জানাই, আমি টেলিভিশনে যেটা শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা ডেকেছি ঐক্যমত্য ছাড়া করবো না, এবং আরেকজন উপদেষ্টাও দেখলাম তিনি বলেছেন আলোচনার ভিত্তিতে আমরা ঐক্যমত্য ছাড়া কিছু করতে চাই না। এইটাই হচ্ছে, আমি যে ঐক্যের কথা বললাম, আমি কিন্তু ঐক্য ফাটল দেখছি না। এই অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যের ধারা ওইটুক রাখুক এবং তিনি সুনির্দিষ্ট করুক। 5.5 মাস হয়ে গেছে, ওনার যে প্রধান কাজ সেই কাজটা সুনির্দিষ্ট করুক, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের জন্য যেটা করা হবে। কি এই ধরনের ইস্যু নন ইস্যু জায়গায় চলে আসবে, আপনি কিন্তু সামলাইতে পারবেন না। আমরা আমাদের সঙ্গে সংকটে পড়ে যাব। আমরা ফিরছি আপনার কাছে। অ্যাডভোকেট আলী নাসের খান, আপনি যদি বলেন যে আসলে এই তাড়াহুড়ো এই বৈঠকের আসলে যুক্তিগত কতটুকু, রাজনৈতিক দলগুলো কি এই ঘোষণাপত্র নিয়ে ঐক্যমত্যে আসতে পেরেছে কিনা বা পারবে বলে আপনার মনে হয় এই প্রক্রিয়া? দেখুন, প্রত্যেকটি রাজনৈতিক দল বলেছে এটি আমাদের সরকার, মানে জনগণের সরকার, এই ব্যাপারে একটা ঐক্যমত্য রয়েছে। এবং যখনই জাতীয় ঐক্যের ইস্যুতে সরকারের তরফ থেকে ইনভিটেশন দেওয়া হচ্ছে, রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে অংশগ্রহণ করছে। যদিও তড়িঘড়ি করে গতকালকে দাওয়াতপত্র পাঠানো হয়েছে, আজকে কিন্তু মেজর রাজনৈতিক দল সবাই অংশগ্রহণ করেছে। তো এটি একটি বড় আশার দিক। আমরা বিশ্বাস করি সরকার তরফ থেকে যদি আন্তরিকভাবে উদ্যোগ নেওয়া হয় এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি আলাপ আলোচনা প্রপারলি করা হয়, এর মধ্য দিয়ে একটি সমাধান বের হয়ে আসবে। তবে আমরা বিশ্বাস করতে চাই, আমরা যারা রাজপথে এই স্বৈরাচারী হাসিনা এবং ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করছি, আসলে এটি প্রত্যেকের লড়াই, এটি গত
16 বছরের ধারাবাহিক লড়াই এবং 24-এ এটি সফলভাবে শেষ হয়েছে। হাসিনা রেজিমের উৎখাত হয়েছে এবং বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্তির একটা আনুষ্ঠানিক সূচনা হয়েছে, কিন্তু এখনো প্রতিষ্ঠান বলুন অন্যান্য রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদ ঘাপটি মেরে রয়েছে। বিপ্লবীর যে স্পিরিট, অভ্যুত্থানের ভেতরে তো বিপ্লবী একটি সত্তা থাকে, সেই সত্তাটি এখনো জাগ্রত। তার জন্য জাতীয় ঐক্যমত্যের কোনো বিকল্প নেই। গতকালকের যে বৈঠকটি, এই ব্যাপারে আমরা অনেক বেশি আশাবাদী, বিশেষ করে আমরা যারা তরুণ নাগরিক, পাশাপাশি এদেশের মানুষ অনেক বেশি আশাবাদী। আমরা বিশ্বাস করি বড় রাজনৈতিক দল সহ যারা এর অংশীজন রয়েছেন, গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই বিষয়টি নিয়ে ভাববেন। তো এর যৌক্তিকতার ব্যাপারে আমরা আগেও বলেছি, আবারও বলছি যে দেখুন, এই অভ্যুত্থানকে 2024-কে বা এই মানুষের আত্মদানকে বাঁচিয়ে রাখতে হলে এই ঘোষণাপত্রের কোনো বিকল্প নেই। যদিও বলা হচ্ছে যে এটির সময় অনেক পেরিয়ে গিয়েছে। দেখুন, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলে একটা কথা রয়েছে। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র আমরা দেখেছি সেটি এপ্রিল মাসে হয়েছে। তো আমরা এই যে একটা বিরাট বড় একটি ঘটনা ঘটে গিয়েছে, বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং প্রজন্ম থেকে প্রজন্মের যে একটা ভাবনাগত পরিবর্তন, সেটি কিন্তু আমরা 24-এ দেখতে পেয়েছি। এবং আশার দিক হচ্ছে রাজনৈতিক দলগুলো সেটি কিন্তু স্বীকৃতি দিয়েছে এবং তরুণদের সাথে কাজ করবার ক্ষেত্রে তারা অঙ্গীকার ব্যক্ত করেছে। আপনাকে যদি জানতে চাই যে সবশেষ হিসেবে যদি জানতে চাই যে এটি জাতীয় ঐক্যের মাধ্যমে করা সম্ভব কিনা, এই ঘোষণাপত্র নিয়ে ঘোষণা করা? দেখুন, আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এটি করা সম্ভব, কারণ ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তি কিন্তু আপনার পদ্ধতির ব্যাপারে বলা হচ্ছে যে এটি কোন প্রক্রিয়ায় হতে পারে বিভিন্ন ইস্যুতে, কিন্তু যে ধরনের আহ্বান যে জাতীয় ঐক্যমত্যের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা সবার কাছ থেকে যে এক ধরনের পজিটিভ ইশারাই পাচ্ছি। এবং আমরা কাউকেই বলতে শুনিনি যে জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণাপত্রের প্রয়োজন নেই। প্রত্যেকেই বলেছেন এটি একটু বিলম্বে হয়েছে বা এটি আরো একটু আগে ঘোষণা করলে পরে আরো একটু বেশি সুবিধা হতো, বা এই যে খসড়া, এই খসড়াটি যদি আপনার অংশীজন যারা রয়েছে তাদের কাছে যথাসময়ে পৌঁছানো হতো, তাহলে তারা তাদের মতামতটি আরো দ্রুত দিতে পারতেন। তো আমরা মনে করছি যে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রে দেওয়া সম্ভব, যেহেতু অন্তর্বর্তীকালীন এই সরকারি দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশের মানুষের যার প্রতি আস্থা রয়েছে, তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন উপদেষ্টা মন্ডলী থেকে। আমরা আপনি ধরে নিচ্ছি, কারণ স্টেট অথরিটি ব্যাপার একটি প্রোক্লামেশনের জন্য আমরা বাইরে থেকে হয়তো কোনো সংগঠন বা গোষ্ঠী দিলে সেটা ডিক্লারেশনের মতো হতে পারে। এটাকে তো একটি আইনি কাঠামোর মধ্যে আনতে হবে এবং একটা লিগ্যাল স্ট্যাটাসের ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে আমরা আস্থা রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং অংশীজন সাড়া দিবে এবং ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে জুলাই গণ অভ্যুত্থানের পেছনে যে মানুষের যে আকাঙ্ক্ষা, যে গণ আকাঙ্ক্ষা, এর ভিত্তিতে এবং এর প্রত্যেকের অবদান স্বীকার করে এবং এর যে কন্টেন্ট গুলো রয়েছে সব সন্নিবেশিত করে জুলাই বিপ্লবী ঘোষণাপত্র আশা করি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আলী হাসান নাসের খান, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, RRM স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম সর্বদলীয় বৈঠকে বিভক্তি কাটলো কিনা এই শিরোনামে। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে যদি জানতে চাই, প্রধান উপদেষ্টার বক্তব্য যদি আজকে আমরা খেয়াল করি, ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকারও নেই, এমন একটা কথাও কিন্তু তিনি বলেছেন। তা প্রধান উপদেষ্টার মধ্যেও কি ঐক্য নিয়ে কোনো সংশয় কাজ করছে কিনা? আমি ঠিক বলতে পারবো না, কারণ তিনি যখন ডাকেন রাজনৈতিক দলগুলো, যে কোনোভাবে হোক রাজনৈতিক দলগুলো গেছে এবং সর্বশেষও গেছে। এখন উনি এখানে একটা ব্যাপার আছে যে মিটিংটা আন্তরিকতার সঙ্গে ডাকছেন কিনা। যদি ডাকেন তাহলে তাৎক্ষণিকভাবে যেটি বলার কারণে, ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই তো 1-1.5 ঘন্টা লাগে, সে গাড়িতে যাক আর পায়ে হেঁটে যাক, 10 মিনিটের রাস্তা, কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টাও লাগে। তো আন্তরিকতার প্রশ্নটা বলছে এই কারণে, পরিকল্পিত মিটিং হলে চট করে মিটিং ডাকার কোনো সুযোগ নাই, অ্যাটলিস্ট 1-2 দিন হাতে নিয়ে মিটিংটা দেখা। আর 2 নম্বর হচ্ছে, উনি যে কথাটা আপনি বললেন, এত অসহিষ্ণু হলে তো হবে না। আমি ঘটনা ভিতরেই ঢুকলাম না, একটা মিটিং আমি হয়তো করতে পারি না কথার কথা সবাইকে নিয়ে,
আরেকটা মিনিট করতে পারবো না, মানে সরকারের জায়গা থেকে। এটা তো খুব সাধারণ কোনো বিষয় না। এটা তো মানে প্রশ্নটা, কারণ এমন কোনো রাজনৈতিক দল নেই, হ্যাঁ বিভিন্ন দাবি বা বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব হয়তো বক্তব্য থাকতে পারে, নিজস্ব অবস্থান থাকতে, কিন্তু সরকারের সঙ্গে খুব দূরত্ব তৈরি হয়েছে এমন তো না। যেমন প্রতিটি রাজনৈতিক দল চায় একটি সুনির্দিষ্ট সময়ের ভিতরে একটা সাধারণ নির্বাচন হোক, এটা সব রাজনৈতিক দল চায়, কিন্তু এমন কথা বলে নাই যে এই তারিখের মধ্যেই করতে হবে, বরঞ্চ বলেছে আপনি একটা রোডম্যাপ দেন, আপনারা একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো এই দেশের একটা অর্ধ শতাব্দী, কেউ কেউ 1 শতাব্দীর পুরানো রাজনৈতিক দল এখানে আছে, তাদের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগানোর দক্ষতা যদি আমার বিবেচনায় সরকার দেখাতে পারে তাহলে অনেক সংকটই কেটে যাবে। তা এই ধরনের মন্তব্য যেটি প্রধান উপদেষ্টা করেছেন, আমার মনে হয় না যে, আমি জানি না কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বলেছে, তবে এতটা অসহিষ্ণু বা অস্থির হওয়ার কিছু নাই আমার বিবেচনায়। যেমন রবীন্দ্র হোসেন প্লিজ আপনার কাছে যদি জানতে চাই, কৃতিত্ব, এই জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে একটা দ্বন্দ্ব আভাস বা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু মনে করে যে কে কৃতিত্ব নেবে সেটি নিয়ে সংশয় আছে ছাত্ররা। আপনার কাছে কি মনে হচ্ছে? না, আমার কাছে মনে হয় কৃতিত্ব নিয়ে তো দ্বন্দ্ব থাকার কথা না। অন্ততপক্ষে আমি যদি বুঝে থাকি, দেখেন রাজনৈতিক দলগুলো যারা আমরা মানে তার বাস্তব অবস্থা অনুযায়ী দীর্ঘ সময় ধরে যে লড়াই করেছি, কিন্তু লড়াইয়ের শেষ দিকে এসে আমাদের বিশেষ করে ছাত্র ভাইয়েরা এবং পরবর্তীতে বিশেষ করে শ্রমজীবী মানুষ, কারণ জীবন দিয়েছে, আপনি অঙ্ক করলে দেখবেন, তার মধ্যে বিশেষ করে একটা পর্যায়ে সে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, যাদেরকে আমরা মনে করতাম এরা রাজনৈতিক সচেতন না, কোনো ভূমিকা নেবে না, সেলফিশ, এটা বাস্তব কথা। তো এই তো অনন্য ভূমিকা, এই ভূমিকা কেউ অস্বীকার করেছে? আমার মনে হয় একজন অস্বীকার করে, কোনো রাজনৈতিক দল তাহলে কোনো কে ব্যক্তিও করে কৃতিত্ব নাই। দিচ্ছে না? আমরা এটা বলছি না যে আপনি আবু সাইদের, এ কিন্তু হিস্ট্রি তাই বলে। আপনি দেখেন 69-এর গণঅভ্যুত্থান, আসাদের মৃত্যু, তারপরে আপনি কি বলে মতিউরের মৃত্যু, এক একটা ঘটনাবলী তো আসে 90-এ। এর আগে ওই বলেন কি বলে, এটা মনে রাখতে হবে, আমরা যখন ডক্টর মিলনের কথা বলি কিন্তু কখনোই কিন্তু ভুলে যাই না শুরুতে ওই জাফর জয়নাল দীপালি সাহার কথা। তাহলে আপনি খালি তো এখানে মিলন ভাইয়ের কথাটা ব্যাপার না, সেই জাফর জয়নাল দীপালি সাহা থেকে শুরু করে তো মিলন। কিন্তু এইবার বরঞ্চ অন্য আলোচনাগুলো আমি দেখছি থাকছে না, শুধুমাত্র ওই সামনেরটা থাকছে। তাও আমি দেখি, আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে রাজনৈতিক দলও খুব সহনশীলতার সাথে আমাদের যে তরুণ বন্ধুরা তারা একটা যে বিশেষ ভূমিকা পালন করছে সেইটাকে অনেক বেশি মর্যাদা দিয়েছে। আপনি যদি হিসাব করার কথা বলেন, আপনি দেখেন, আমি কথাটাকে অন্যদিন হয়তো আলোচনা করা যাবে, খালি মনে হলো বলে বলি, আপনি দেখেন আমাদের দল জোট এবং আপনি অন্য দলের দিক থেকে দেখবেন 16-17 যে ভূমিকায় যে তখন আমরা শেখ হাসিনার পদত্যাগ, উচ্ছেদ ছাড়া পথ নাই, আপনি পত্রপত্রিকায় চলে আসেন, যখন বলেছি তখন কিন্তু অনেকে আন্দোলনকারীদের তারা কিন্তু বলেছে শেখ হাসিনা ক্ষমা চেয়ে একটা কাজ করতে হবে, কোটার অমুক মেনে নিতে। আমি তাদের দোষ দিচ্ছি না, তারা তাদের ইনোসেন্ট জায়গা থেকে এটা করেছে, আর আমরা আমাদের রাজনৈতিক বুঝ থেকে করেছি। তারপরেও কিন্তু মর্যাদা দেওয়ার ক্ষেত্রে অন্ততপক্ষে তরুণ বন্ধুদের জায়গায় আপনাদের রাজনৈতিক দলগুলোর কার্পণ্য নেই, কোনো কার্পণ্য আছে আমি অন্ততপক্ষে এটা দেখি নাই। বরঞ্চ দরকার হচ্ছে এই আলোচনার থেকে জরুরি কোনটা ভাই, জরুরি হচ্ছে এখানে যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে তার মধ্যে দুইটা প্রধান, হ্যাঁ গণতান্ত্রিক জায়গা তো ফিরে আসবে, আর একটা হচ্ছে অন্ততপক্ষে স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে তার জন্য একটা ট্রেন সেটটা করা। আর একটা বড় আকাঙ্ক্ষা সামনে চলে আসছে, বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা। এবং মনে রাখবেন সবই কিন্তু মুক্তিযুদ্ধের এই কাজগুলো আমরা সমাপ্ত কাজ করতে পারিনি বলে তো 90-এর গণঅভ্যুত্থান, ওইটা পারিনি বলেই তো আজকে এই যেইটা। এবং যদি এবারও আমরা না পারি আবার এরকম একটা হবে, আরো ভয়াবহ ন্যাচারাল। তা আমরা সেই জায়গাটা আমার মনে হয় ওইটার কোনো অসুবিধা নাই। দরকার হচ্ছে সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট বুঝ থেকে অভিজ্ঞতার আলোকেই কার্যক্রম পরিচালনা করা। সেইটা না করলে কি হবে, এই কথাটা একটু খারাপ লাগলেও বারবার মনে করে দিচ্ছি, আমাদের সবার দেখবেন যে একটা জায়গায় কোথায় মিল আছে, পতিত স্বৈরাচার যেন ফিরে না আসে, এটা আমরা একমত না? যারা এত বড় ঘটনা ঘটেছে আমরা তার সাথে বলছি, শুধু তারা না, তারা নানা অবয়বে যে অপশক্তিগুলো তৈরি হয়েছে, তারা যদি আবার এই ফ্যাসিবাদী ব্যবস্থা স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনে, ওরা হয়তো কাগজে কলমে থাকলো না, তাহলে আমার কি লাভ হলো? আমরা বলছি না দেশি বিদেশি আধিপত্যবাদী শক্তি সাম্রাজ্যবাদী শক্তি তারাও যদি একই ঘটনা ঘটে লাভ কি হলো? আমরা যদি আজকে এই যথাযথ ভূমিকা না নিতে ব্যর্থ হই এবং গণতান্ত্রিক ধারার দিকে না যেতে পারি,
তাহলে কিন্তু এই অপশক্তির সুযোগ নেই। অ্যাডভোকেট আলী নাসের খান, আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনি যদি বলেন যে আসলে যে প্রশ্নটি রুহিন হোসেন প্রিন্স বলছিলেন যে যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা এই স্বৈরাচার সরকার প্রতি সরকার যদি আবার ফিরে আসে, সেই সুযোগ কি করে দিচ্ছি কিনা আমরা, এই ধরনের মত পার্থক্য বা ঘোষণাপত্র কতটা জরুরি, তার চেয়ে নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে যাওয়াটা কতটা জরুরি? দেখুন, নির্বাচনের ব্যাপারে কারো তরফ থেকে কোনো ধরনের দ্বিমত বা আপত্তি নেই। সেটি সময়ের ব্যাপারে কথা বলা হচ্ছে এবং এটি প্রক্রিয়ার ব্যাপারে কথা বলা হচ্ছে। একটি কথা স্পষ্ট, আমাদের বিজ্ঞজনেরা বলেছেন, বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন যে পেশিবাদী ব্যবস্থা এবং একনায়কতন্ত্র বা দ্বিতীয় বাকশাল, তৃতীয় বাকশাল, এই ধরনের বাকশাল যাতে ফেরত না আসে, সেই ক্ষেত্রে একটি জাতীয় ঐক্যমত্য রয়েছে। আমরা এটি নভেম্বরে, ডিসেম্বরে ধারাবাহিকভাবে, তার পরবর্তী সময় জুলাই আগস্টের পরেও দেখেছি। তো এই ক্ষেত্রে আমরা মনে করছি না কোনো ধরনের আশঙ্কা রয়েছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবার ব্যাপারে সব পক্ষে আন্তরিক। আপনারা দেখুন যে এই পতিত হাসিনা রেজিমের সময় 3টি জাতীয় নির্বাচন ঘোষিত হয়েছে। তরুণরাই কিন্তু দাবি করেছে যে আসন্ন জাতীয় নির্বাচন থেকে শুরু করে পরবর্তী আরো 2টি, মানে 3টি নির্বাচন থেকে যাতে আওয়ামী লীগকে নিবৃত রাখা হয়। একটা জিনিস আমি এই কথার মধ্যে বলতে চাই, দেখুন এখনো যারা এই বাংলাদেশের নাগরিকদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, যারা গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে। আমরা 630 জনের কথা শুনেছি এবং মিলিটারি এস্টাবলিশমেন্ট সহ পুলিশে এবং বিভিন্ন এজেন্সিসে যারা এই গণহত্যা অংশ নিয়েছেন, তাদের দৃশ্যত আইনের আওতায় আনা বা বিচার প্রক্রিয়ার মধ্যে এনে শাস্তি নিশ্চিত করার ওই ধরনের উদ্যোগ দেখছি না। এবং এই যে যারা আহত রয়েছে, যারা শহীদ হয়েছে, তারা তো দেশের জন্য আত্মত্যাগ করে চলে গিয়েছেন, কিন্তু যারা জীবিত রয়েছে তারা তো দেখতে পাচ্ছে যে এই খুনিদের বিচারের জন্য রাজনৈতিক মহল থেকে ওইভাবে কারো সোচ্চার ভূমিকা হচ্ছে না। নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলবো, নির্বাচন সংস্কার এবং এই বিচার কোনোটাই তো কোনোটার সাথে কন্ট্রাডিক্ট করে না। কিন্তু আমরা কি দেখেছি যে এই বিচার নিশ্চিত হবার জন্য রাজনৈতিক মহল থেকে খুব সোচ্চার বা উচ্চ কণ্ঠে প্রতিবাদ করা হচ্ছে বা সরকারকে রাজনৈতিক দলগুলো কিন্তু বরাবরই এই বিচার প্রশ্নে একমত যে তারা বিচার চায়, দৃষ্টান্তমূলক বিচার চায়। আমরা যদি আপনার কাছে আরেকটু জানতে চাই যে সেটা হচ্ছে, আমরা কিন্তু বিভেদ দেখতে পাচ্ছি। রাষ্ট্রপতি অপসারণ প্রশ্নে কিছুটা দ্বিমত ছিল, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদের একটা মত পার্থক্য আছে, এবং হচ্ছে ছাত্র সংগঠনের নির্বাচনগুলো নিয়ে কিন্তু মত পার্থক্য আছে। দিন দিন যদি এই মত পার্থক্য হয়, তখন তো একটা বিভেদ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, আমার মনে হয় সব তরফ থেকেই প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করা জরুরি। কারণ আমাদের মধ্যে যত বেশি ডায়ালগ হবে, আমরা যত বেশি সহিষ্ণু হব, এইসব ব্যাপারগুলো তত দ্রুত সমাধান হবে। সেই সাথে সরকার তরফ থেকেও বলবো, তাদের যে অনেকটা কচ্ছপ গতি, সেই গতি থেকে বের হয়ে আসতে হবে। এবং আমাদের তো অবশ্যই দায়িত্ব রয়েছে তরুণদের এবং অভিজ্ঞজন যারা রয়েছেন বড় রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে তো উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ তারা তো দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসছেন, তারা সরকার পরিচালনার সাথে যুক্ত ছিলেন। সেখান থেকে যদি দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়, ইনভাইট করা হয়, কেন তরুণ নাগরিকদের সাথে তারা বসতেই পারেন। অভ্যুত্থানে তো সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি অংশ নিয়েছে, তরুণরা অংশ নিয়েছে। যে প্রত্যেকটা আলাদা আলাদা সংগঠন থেকে যে উদ্যোগ নেওয়া হতো, তাহলে তো এই ন্যাশনাল কনসেনসাসের ব্যাপারটা আরো অনেক বেশি সহজ হতো। আমরা চাই সামনের দিনগুলোতে এটা আরো অনেক বেশি অর্গানাইজড হবে। আমরা একেবারে ইস্যু এবং আমরা এজেন্ডা ঠিক করে সুনির্দিষ্টভাবে আলাপ আলোচনা করে এটি জনগণের সামনে হাজির করতে পারবো। কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আমরা এমন সত্যিকার অর্থে কিছু চাই না যাতে। জনাব আলী নাসের খান, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আরো আলোচনা করব। দর্শক, আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম সর্বদলীয় বৈঠকে বিভক্তি কাটবে কিনা। জনাব আলী নাসের খান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যদি জানতে চাই যে আমরা তো দেখলাম এই জুলাই ঘোষণাপত্র নিয়ে, ঐক্য নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে এখনো, তো সব মিলে আসলে নির্বাচন এবং রাজনৈতিক যে ঐক্য, নির্বাচন প্রশ্ন যেতে, সেই ঐক্য ধরে রাখতে আসলে রাজনৈতিক দলগুলোর সরকারের কাছ থেকে কি প্রত্যাশা? না, আমি জিনিসটাকে যদি সহজভাবে নেই, প্রথমে হচ্ছে যে আমরা গণ অভ্যুত্থানের মধ্যে বিজয়ী হয়েছি, এখানে দল গোষ্ঠী হয়নি, জনগণ বিজয়ী হয়েছে। তো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তো জনগণের কাছে ফিরে যেতে হবে, তাকে ইনভলভ করে করতে হবে। সেইটা করার মাধ্যম কি আছে বলেন? ভোট।
এবং ভোটের মধ্য দিয়ে যারা নির্বাচিত সরকার তাদের হাতে ক্ষমতা হস্তান্তর। এইটা হলেই কালকে দুধের বন্যা বয়ে যাবে তা না, কিন্তু এটার মধ্য দিয়ে একটা স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্য দিয়ে আপনি অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ বিষয়টা গণতান্ত্রিক ধারার মধ্যে এগিয়ে যাওয়া, এইটা ছাড়া তো কোনো অল্টারনেট জায়গা নেই। সেটা আপনাকে যথাসময় করতে হবে, যথাসময় না করলে নতুন নতুন সংকট আসবে। দেখুন, একটা বড় বিষয় তো অবশ্যই এই যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার করা, এটা এই দাবি তো রাজনৈতিক দলগুলোর 1 নম্বর সবসময় থাকে না। কে বলেছে? বরঞ্চ বিচার দাবি করে প্রত্যেকটা সময় বলা হয় বরঞ্চ এই সরকার এখানে জাতিসংঘকে ডেকে এনে তাহলে পর্যাপ্ত তথ্যপাত্র দিতে পারেনি। সেটাও আমরা সরকারকে অভিযুক্ত করি। সে যথাযথভাবে আহতরা কেন এখন আহাজারি করছে। আমরা বলেছি বিশেষ ট্রাইব্যুনালে বিচারের কথা, কিন্তু সেইখানে তারাই তো নানা ধরনের সংকট তৈরি করছে। তাই এইগুলো হচ্ছে কেন? আপনি কিন্তু এটা নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারবেন না, এই কারণ এদের কাছ থেকে প্রত্যাশা করতে পারবেন না। কিন্তু এই প্রত্যাশা করতে পারবেন যদি নির্বাচিত সরকার আসে, তাহলে তাকে কিন্তু আপনি জোর করে বলতে পারেন তুমি এই কাজ করলে না। এইটাই যাওয়া জরুরি দরকার বলে মনে করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা অন্য কাউকে দায়ের কথা বলছি না, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এত জনসমর্থন নিয়ে তো অতীতে কোনো সরকার আসে নাই। তার সামনে একটা গ্রেট অপরচুনিটি। তিনি যদি যথাসময়ে এই কাজগুলো না করেন, না করার মধ্যে দিয়ে যদি সংকট কোনোটা হয়, তার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সামনে সংস্কার সামনে চলে আসছে, তাতে তো কোনো সমস্যা নাই। আমার জানা মতে সব দল সংস্কার নিয়ে কেউ তো কোনো আপত্তি করে না, কিন্তু সংস্কারের মানেটা কি? আপনি দুনিয়া যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, তো সংস্কার হইতে থাকবে। তো শেখ হাসিনা একটা কি বলতো, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য ক্ষমতার ধারাবাহিকতা রাখতে হবে, তার মানে তাকে রাখতে হবে। তা আপনি এই তত্ত্ব আনবেন না। আপনি বরঞ্চ আমরা পরিষ্কার করে ওনাকে বলেছি, আপনি নির্বাচন ভালো করার জন্যে, কারণ নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ওর জন্য যা যা সংস্কার করা দরকার করে একটা ভালো নির্বাচন করেন। আর বাকি সংস্কার আপনি সংবিধান অন্য এগুলো তো আপনার পার্লামেন্টের বিষয়। সুতরাং যতটুকু পারেন ঐক্যমতের ভিত্তিতে আপনি পারলে ট্রেনটা সেট করেন। আস্তে আস্তে যারা ক্ষমতায় আসবে তারা করবে, না হলে জনগণের কাছে জবাব দিতে হবে। আপনি যদি বলতেন তাদেরই যে রাজনৈতিক দলগুলোর যে চাওয়া, সেখানে তো নির্বাচন প্রশ্নে তো সবগুলো রাজনৈতিক দল মোটামুটি একমত, সেই পথে কি সরকার হাঁটতে পেরেছে? না, আশ্বস্ত করেছে। অনেক পরে ডক্টর ইউনূস সাহেব এই বছরের শেষে আবার আগামী বছর প্রথমে এই ধরনের একটি কথা তিনি বলেছেন। এই কথা যদিও সেনাপ্রধান তারপর অন্যান্য উপদেষ্টারা আগেই বলেছিলেন। তো আমরা মনে করি, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, এবং এই বক্তব্য অন্যান্য রাজনৈতিক দলও বলেছে, যে সুনির্দিষ্টকরণ, যেমন একটা ইঙ্গিত হয়েছে যদি সংস্কার না চান তাহলে আরো আগে এত তারিখে নির্বাচন হবে। হ্যাঁ, যেটা এর মধ্যে এক ধরনের শ্লেষ আছে, হতাশা আছে। এমন কোন রাজনৈতিক দল আমার চোখে পড়েনি, বা আমি যাদের সঙ্গে চলাফেরা করি, আমার যারা পরিচিত, নির্বাচন চায় না, এই সংস্কার চায় না এই কথা বলেনি। বরঞ্চ বলেছে যেটি ইলেকশন বা ভালো একটা নির্বাচনের জন্য যে সংস্কারগুলো করা, সেগুলো। এখন যদি আমি বলি, সরকারের অনেকে হয়তো কষ্ট পাবে, সংস্কারই 5.5 মাস করার পরে আপনি এই গরিব মানুষের যে দুর্দশার মধ্যে ফেললেন, ভ্যাট ট্যাট এটা ওটা, কিসের সংস্কার? এই ধরনের সংস্কার তো মানুষ চায় না। বরঞ্চ আপনি সিন্ডিকেট ভাঙতেন নির্মমভাবে। আমরা জানতাম যে ওই ব্যক্তি, এটা আগেও এই সিন্ডিকেটে ছিল, এখনো আছে। সুপ্রিম পাওয়ার তো এই সরকারে একের মাঝায় দড়ি দিয়ে হিড়িয়ে করে টেনে নিয়ে গেছে রাজপথ থেকে। একটা রাজনৈতিক দল এটা বিরোধিতা করতো না। একজন চাঁদাবাজকে আপনি ধরে নিয়ে আইনে আওতা নেবেন, বিএনপি স্পষ্ট করে বলেছে, অন্যান্য রাজনৈতিক দলও বলেছে। আপনি চাঁদাবাজির সংবাদ ছাপছেন, প্রচার করছেন, কিন্তু আপনি তাদের ধরছেন না, দখলদারদের ধরছেন। আমার প্রশ্নটা কি, ভালো কিছু করার জন্যে সরকার উদ্যোগ নিলে সকল রাজনৈতিক দল তার সঙ্গে আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এখন রাজনৈতিক দলগুলো নির্বাচন আদায় করে নিতে হবে এমন কোনো পরিবেশ তৈরি হচ্ছে কিনা? এটা এইদিকে জাতিকে ঠেলে দেওয়া বা রাজনৈতিক দলগুলোকে ঠেলে দেওয়া ঠিক হবে না। কারণ এই বিজয়ের অর্থই হচ্ছে একটি ভালো নির্বাচন, গণতন্ত্রে ফেরার চূড়ান্ত পরিস্থিতি, এই গণঅভ্যুত্থান। আমি এই গণঅভ্যুত্থানের পরে যদি আবার আমাকে ভাবতে হয় আরো কোনো কর্মসূচি, এটাই তো পাপের বিষয় আমার কাছে মনে হচ্ছে। জনাব শামসুল দুদু এবং রহিন হোসেন প্রিন্স, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। আজকের বিষয় ছিল সর্বদলীয় বৈঠকে বিভক্তি কাটলো কিনা। সব রাজনৈতিক দলগুলোই আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে দেখতে চায়, অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেবে, এমনটাই তাদের প্রত্যাশা। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে।